বন্ধুরা, ম্যাথস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো এখন আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটি করছি। তো আগের দিনের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জার বই থেকে কিছু অঙ্ক করেছিলাম, আজকে তারপর থেকে করব। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 18 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি পেল এবং 10% হ্রাস পেল। বাজেটের আগে 20% বৃদ্ধি পেয়েছিল এবং পরে 10% হ্রাস পেল। তাহলে বৃদ্ধি বা হ্রাসের শতকরা হার কত? এই টাইপের অঙ্কগুলো বলেছিলাম যে ওই হয় রেশিও মেথডে করবে কিংবা ফর্মুলা দিয়ে করবে। ফর্মুলা দিয়ে কখন করবে? যখন এই পার্সেন্টেজগুলো একদম সহজ থাকবে, 20%, 30%, 10% এইরকম। আর যখন দেখবে পার্সেন্টেজটা একটু জটিল থাকবে, যেমন 16.2-3% কিংবা 17.2-8% যাই থাক, এইরকম টাইপের যখন জটিল টাইপের পার্সেন্টেজ থাকবে তখন সেটা রেশিও দিয়ে করবে। আর একভাবে বলেছিলাম 100 দিয়ে করতে। তোমাদের কাছে ওইটা কিভাবে করবে? একদম সিম্পল। কোশ্চেন নাম্বার 18 বলে যে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 10%, 20% বৃদ্ধি পেল ও 10% হ্রাস পেল। তাহলে ওভারঅল কতটা বৃদ্ধি বা হ্রাস পেল? 20% বৃদ্ধি পেয়েছে। প্লাস আমি কি জানি ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা ফর্মুলা দিয়ে করে দেবো কারণ পার্সেন্টেজটা একদম ইজি। তারপরে কি 10% হ্রাস পেল? হ্রাস পেল বলতে মাইনাস প্লাস 20% ইন্টু মাইনাস 10% টোটালটা বাই 100। এটা ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্সটা প্লাসে আছে আর ওয়াইটা মাইনাস, কারণ কি হ্রাস পেয়েছিল সেই জন্য। সমান সমান করলে কি হবে? 20, আচ্ছা আমি ভেঙে করে দিচ্ছি, 20 মাইনাস 10, এখানে মাইনাস হয়ে যাবে, দেখো 20 ইন্টু 10 হচ্ছে 200, মাইনাস 200 বাই 100। এখান থেকে 20 থেকে 10 বাদ দিলে 10%, মাইনাস এখানে 2% অর্থাৎ 8%। এইখানে দেখো কোনো মাইনাস সাইন আসেনি, তাহলে কি বলবো? 8% বৃদ্ধি পেল। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তো ওইটা যদি হয়ে গিয়ে থাকে তারপরে তোমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20 তে চলে আসো। কোশ্চেন নাম্বার 20 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 20 কি বলা আছে? পরীক্ষায় পাস নম্বর 36%। বলেছে কোন পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%। কোনো একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তো এইগুলো কি করে করবো? সবসময় মনে রাখবে যখন এই টাইপের অঙ্কগুলো দেবে পরীক্ষাতে, মনে রাখবে মোট নম্বর 100%, মোট নম্বর হচ্ছে 100%, এটা মনে রাখবে। মোট নম্বর হচ্ছে 100%। এই কথা কিভাবে করবো? তাহলে অ্যান্সার কিন্তু 100% না, পার্সেন্টেজ তো চাইনি, তাই না? মোট নম্বর সবসময় 100%ই হয়। তো বলে পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%। মনে করো এইটা হচ্ছে বাউন্ডারি, বর্ডার লাইন, এইখানে এইটা হচ্ছে 36% পাস নম্বর, এটা হচ্ছে 36%। অর্থাৎ 36% কেউ যদি পায় তবে সে পাস করবে, 36% কেউ যদি পায় তবে সে পাস করবে। এবার কোনো একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, এই দিকটা ধরো ফেল আর এইটা ধরো পাস করবে। এবার ধরো কোনো একজন ছাত্র 190 নম্বর পেয়েছে, 190 নম্বর পেয়ে কতর জন্য ফেল করলো? 190 নম্বর পেয়ে ফেল করেছে 35-এর জন্য। তার মানে কি? নিশ্চয়ই সে যদি 35 নম্বর বেশি পেত তাহলে পাস করতো। তাহলে কত নম্বর পেলে সে পাস করতো? 190 প্লাস 35, কারণ 35-এর জন্য ফেল করেছে। তাহলে কত নম্বর পেলে সে পাস করতো? 5, 225 নম্বর পেলে সে পাস করতো। তার মানে হচ্ছে 225 নম্বর হচ্ছে পাস নম্বর। এখানে আবার পাস নম্বর দেখো বলে দেওয়া আছে 36%। তাহলে প্রশ্ন অনুযায়ী 225-এর মান হচ্ছে 36%। আমাকে কি বের করতে হবে? মোট নম্বর। মোট নম্বর মানে 100। তুমি এটাকে 4 দিয়ে ভাগ করে নাও, আচ্ছা 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে 36% মানে 225, 9 দিয়ে ভাগ করে দাও। 4% মানে হচ্ছে, আবার 1% করে করতে পারো, 4% মানে 25, তাহলে 100% মানে হচ্ছে 625। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 625, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 625। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। দেখে নাও তোমরা বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারবে। একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। এবার কি বলেছে? 85 নম্বর পেয়েছে, কত নম্বরের জন্য পাস করলো? 10 নম্বরের জন্য।
তাহলে কত নম্বর পেলে সে টানা টানায় পাস করতো? 75 নম্বর পেলে। 75 নম্বরের মানই হচ্ছে 30%। 75 নম্বরের মানই হচ্ছে 30%। এটা মুখে মুখে হয়ে যাবে। তাহলে কি বলেছে পরীক্ষায় মোট নম্বর কত? 100% মান বের করতে হবে। তাহলে 1% মানে কি 75/30, তাহলে 100% মানে কি 75/30 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 3 25 75, অর্থাৎ 250 নম্বর হচ্ছে পরীক্ষায় মোট নম্বর, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো 21 নম্বর হয়ে গেল। আগের দিন 22 নম্বর করেছি। এইবার চলে আসো কোশ্চেন নাম্বার 28। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 28 কি বলা আছে, যে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়ে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? বলেছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, যার ফলে দ্রব্যটার বিক্রয় 20% কমে গেল, তাহলে দ্রব্যের বিক্রয়ের উপর কি প্রভাব পড়লো, যে বিক্রয় কি তার লাভ হচ্ছে কি না ক্ষতি হচ্ছে, এইটা জানতে চেয়েছে। তো এইগুলো কিভাবে করব? এগুলো মনে রাখবে, যখনই পার্সেন্টেজ থাকবে, আমি জাস্ট টাইপগুলো বুঝিয়ে দিচ্ছি, যখনই পার্সেন্টেজ থাকবে কিভাবে করবে লিখে নাও। কোশ্চেন নম্বর হচ্ছে 28। 15% বৃদ্ধি পেয়েছে, তো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়? 15/100। ভেঙে করে দেখাচ্ছি। 15/100 মানে 3 5 15, 5 20 100, অর্থাৎ 15% মানে হচ্ছে 3 এর 20, অর্থাৎ 20 এর যদি ঘুরিয়ে বলি 20 এর 15% হচ্ছে 3। এইটা মানে এইটা দ্বারা আমি প্রথম দিন এটা দেখিয়ে দিয়েছিলাম। তারপরে কি 20%, 20% অর্থাৎ 1/5। এটা কিভাবে হলো আর বললাম না, সেম ভাবে। তো এবার কি বলেছে, যে 15% বৃদ্ধি পেল। মনে করো প্রথমে কিছু একটা ছিল, পরে কিছু একটা হলো। এইবার প্রথমে কি হলো, যে 15% বৃদ্ধি পেল। প্রথমে ধরো 20 ছিল দাম, প্রথমে 20 ছিল, তারপরে তার 15% বৃদ্ধি পেল। 15% বৃদ্ধি মানে 3 টাকা বৃদ্ধি পেয়ে 23 হলো। এবং পরে কি বললো, 20 দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল। বিক্রয় 20% কমে গেল, তাহলে বিক্রয় যদি প্রথমে 5 টাকা ছিল, তাহলে তার 20% কমে কি হলো, 1 কমে হলো 4। এটা অনুপাত নিয়ে আসো। তাহলে প্রথমে কি ছিল 100, পরে কি হলো 102, না পরে কি হলো 92। তাহলে বিক্রয়ের উপর কি প্রভাব পড়লো? প্রথমে ধরো প্রথমে 100 টাকায় বিক্রি হচ্ছিল, পরে 92 টাকায় বিক্রি হলো, তাহলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? 8 টাকা কমলো। কতর মধ্যে? 100 টাকার মধ্যে। পার্সেন্টেজ করলে কি হবে? 8%, অর্থাৎ 8% ক্ষতি হলো, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একদম ইজি এই টাইপগুলো। আমি একবার রিপিট করছি, পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন নিয়ে আসবে। এইবার করবে কি, দাগটা নিতে। ধরো প্রথমে জিনিসটার দাম 20 টাকা ছিল, পরে বেড়ে কি হলো 20 টাকা থেকে 23 টাকা হয়ে গেল। বিক্রয় মূল্য কি, প্রথমে 5 টাকায় বিক্রি হতো, 20% কমে সেটা 4 টাকায় বিক্রি হলো। তাহলে প্রথমে যে দাম ছিল, বিক্রয় ছিল, তুমি ধরো প্রথমে সে কেউ 100 টাকায় সেটা কিনতো, বা কেউ 100 টাকায় সেটা বিক্রি করতো কোনো জিনিস। তারপরে কি হলো, পরে এটা গুণ করে দিলাম, কিছুই না, জাস্ট গুণ করে দিয়েছি এটা। পরে কি হলো, সেই জিনিসটাই 92 টাকায় কিনছে, বা কেউ সেই জিনিসটা 92 টাকায় বিক্রি করছে। তাহলে তার কতটা ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? 100 টাকা থেকে 92 টাকা কমে গেল, কত? 8 টাকা। কতর মধ্যে? 100-র মধ্যে, অর্থাৎ 8% তার ক্ষতি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। সেম এইরকম ভাবেই কোশ্চেন নম্বর 29 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখে নাও কোশ্চেন নম্বর 29। বলা আছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমাতে হলেও খরচ 4% বেড়ে গেল। তাহলে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল, অর্থাৎ ব্যবহার কত পার্সেন্ট কমানো হয়েছিল। ঠিক আগের দিন এরকম টাইপে বলেছিলাম, অনেক করিয়েছিলাম এরকম। তুমি কি বলবে, ধরো বলেছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি হয়েছে। ধরো কেউ বাজারে নিয়ে গেল, ধরো 50 টাকা নিয়ে গেল, কেরোসিনের দাম ধরো 10 টাকা পার লিটার, তাহলে সে কত লিটার কেরোসিন কিনবে? 5 লিটার। দেখো এটা বুঝতে পারলে কিনা। ধরো কেউ বাজারে 50 টাকা নিয়ে গেল, কেরোসিন কিনতে গেল, কেরোসিনের দাম হচ্ছে 10 টাকা পার লিটার, তাহলে সে কত লিটার কেরোসিন কিনবে? 5 লিটার। ঠিক সেই রকম ভাবে, অর্থাৎ খরচ, কে কি খরচ করবে কিসের উপর নির্ভর করছে? খরচ হচ্ছে যে জিনিসটা কিনবে তার দাম, অর্থাৎ মূল্য, আর পরিমাণের উপর। পরিমাণটা তুমি ব্যবহারও বলতে পারো।
পরিমাণটাকে তুমি ব্যবহারও বলতে পারো, কারণ যে পরিমাণটা আছে সেটাকেই তো ব্যবহার করে। 5 লিটার যদি কেরোসিন থাকে, সে 5 লিটারই তো ব্যবহার করছে, তাই না? দামটাকে তুমি মূল্য বলতে পারো। এবার দেখো একদম ইজি হয়ে গেল। দেখো কি বলেছে, যে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। 30% বৃদ্ধি পেয়েছে। 30% মানে কি? 30% ফ্র্যাকশন হলো 3/10। তাহলে প্রথমে দাম 10 টাকা ছিল, প্রথমে আর পরে তো বলেছিল, প্রথমে আর পরে লিখে নেবে বুঝতে না পারলে। প্রথমে, তারপরে লিখবে পরে। প্রথমে কেরোসিনের দাম 10 টাকা ছিল, পরে কত হলো? 30% বৃদ্ধি পেয়ে হলো 13 টাকা। কারণ কি 10-এর 30% 3, তাহলে পরে বৃদ্ধি হলো 13 টাকা। এবার কি বলেছে, কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমাতে হলো, খরচ 4% বেড়ে গেল। 4% মানে কি? 1-এর 25, তাহলে খরচ 4% বেড়ে গেল। খরচ আগে ছিল 25, পরে বেড়ে গিয়ে হলো কত? 25-এর 4% বাড়লো, 1 বাড়লো, বেড়ে হলো 26। তাহলে ব্যবহার কতটা কমবে না বাড়বে? কোশ্চেনে বলে দেওয়া আছে যে ব্যবহার কি হারে কমানো হয়েছে, অর্থাৎ ব্যবহার। তাহলে দেখো এটাকে যদি ব্যবহার সমান লিখি, তাহলে কি খরচ বাই দাম। খরচ বাই দাম অর্থাৎ ব্যবহার কি 25/10, এখানে ব্যবহার কত? 26/13। তার দুটোর অনুপাত নিয়ে নেবো। 25/10 মানে কি 5-এর 2, 26/13 মানে কি 2। তাহলে অনুপাত নিলে কি হবে? পরিমাণ, ব্যবহারের অনুপাত কি? প্রথমে ব্যবহার করতাম 5-এর 2 লিটার ধরে নাও, পরে ব্যবহার করছি কি 2 লিটার, অনুপাত করলে কি 5:4। তাহলে কতটা কমানো হলো? 1 কমানো হয়েছে। কতর মধ্যে? আগে কত ব্যবহার করতো? 5 লিটারের মধ্যে ইন্টু 100%, অর্থাৎ 20%। অর্থাৎ 20% কমানো হয়েছিল। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। একবার দেখে নাও, একদম ইজি, জাস্ট গল্পের আকারে ডায়াগ্রামের মতো করে মনে রাখবে এইগুলো। তো আশা করি এটা বুঝে গিয়েছো। এটা যদি বুঝে গিয়ে থাকো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার তোমরা চলে আসো 30-এ। কোয়েশ্চেন নাম্বার 30 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলা আছে কোয়েশ্চেন নাম্বার 30? যে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে এখন 114 টাকা পড়ে থাকলে মোট তার বেতন কত টাকা? তার বেতন মোট কত টাকা, এটা আমাকে জানতে হবে। ঠিক একই রকম ইনকাম, অর্থাৎ যে তার ইনকাম, অর্থাৎ তার যে বেতন কিসের উপর নির্ভর করছে? তার যে ইনকাম কিসের উপর নির্ভর করছে? ইনকামটা, তার খরচ। ইনকাম যদি 100 টাকা করে, খরচ যদি 40 টাকা করে, তাহলে তার সঞ্চয় কত হবে? 60 টাকা। অর্থাৎ ইনকাম সমান হচ্ছে খরচ প্লাস সঞ্চয়। তাহলে ইনকামটা হচ্ছে খরচ প্লাস সঞ্চয়। এইবার কি বলেছে এখানে? করের কথা বলেছে। এক ব্যক্তি তার বেতনের 5% কর দিয়েছে। এইবার ইনকামটা আবার করের সঙ্গে সম্পর্কিত। কর আর ইনকামের মধ্যে সম্পর্ক কি? কর এবং ইনকামের মধ্যে সম্পর্ক কি? কারোর যদি মোট বেতন যদি 100 টাকা হয়, সে যদি 50 টাকা কর দেয়, তাহলে তার ইনকামটা কত হলো? 50 টাকা। অর্থাৎ এই সম্পর্কটা মনে রাখবে যে ইনকাম আর খরচ সঞ্চয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনকাম সমান খরচ প্লাস সঞ্চয়। আর কর আর ইনকামের মধ্যে সম্পর্ক কি? কোনো বেতন, যা বেতন হবে তার মধ্যে যে ট্যাক্স দিল সেটা মাইনাস করলে তার ইনকাম, অর্থাৎ তার বেতন, অর্থাৎ তার অরিজিনাল বেতনটার থেকে যদি আমি তার ইনকাম ট্যাক্স বাদ দিই, তাহলে তার হচ্ছে অরিজিনাল ইনকামটা পাবো, অর্থাৎ পরের বেতনটা পাবো। তাহলে এটা যদি বুঝে গিয়ে থাকো, তুমি গল্পটা করে মনে রাখো যে কোনো ব্যক্তির যদি ইনকাম যদি 100 টাকা হয়, ধরো সে 50 টাকা মাসে খরচ করলো, তাহলে তার সঞ্চয় কত? 50 টাকা। এইবার কোনো ব্যক্তির যে ইনকামটা 50 টাকাটা আসছে, সে কোনো জায়গায় চাকরি করছে, তাকে নিশ্চয়ই এখানে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ট্যাক্স, আর তার ট্যাক্সের থেকে তো নিশ্চয়ই ট্যাক্স দেওয়া মানে কি? তার ইনকামের উপর ট্যাক্স দেওয়ার তার মেন যে স্যালারিটা পায় নিশ্চয়ই বেশি হবে। তাহলে মোট ধরো সে 100 টাকা বেতন পাচ্ছে, তারপরে তাকে ধরো 10% ট্যাক্স দিতে হচ্ছে, তার 90 টাকা। 90 টাকা হচ্ছে তার অরিজিনাল ইনকাম। আর 90 টাকার মধ্যে সে যদি 50 টাকা খরচ করে, তাহলে সঞ্চয় হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে মেন গল্প। এইবার কোশ্চেনটা দেখো, আর কোশ্চেনে কিচ্ছু বলা নেই। কি বলেছে? যে কোনো ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর, কি বলে? কোনো ব্যক্তি 5% কর দিয়েছে, অর্থাৎ কি বললাম? জাস্ট ফ্র্যাকশনগুলো মনে রাখবে।
5%, 5% মানে কি 1/20। ধরে নাও ওই ব্যক্তির বেতন হচ্ছে 20 টাকা, ওই ব্যক্তির বেতন হচ্ছে, মোট বেতন হচ্ছে 20 টাকা, মোট বেতন, ওই ব্যক্তির মোট বেতন হচ্ছে 20 টাকা, এটা তুমি ধরে নাও। কারণ কি 1/20 পার্সেন্টেজটাকে ভাঙলাম। 100 টাকাও তুমি ধরে নিতে পারো, যে কোনো ভাবে করলেই হবে, আমি জাস্ট যেটা সহজভাবে হবে সেটাই বলে দিচ্ছি। ধরে নাও ওই ব্যক্তির মোট বেতন হচ্ছে 20 টাকা। এবার কি বলেছে, ওই ব্যক্তিকে তার মোট বেতনের 5% কর দিতে হচ্ছে, অর্থাৎ 20 এর 5% কত হয়, 1 টাকা। তাহলে তাকে 1 টাকা কর দিতে হচ্ছে। তাহলে এখন তার ইনকাম কত, 19 টাকা। এখন তার ইনকাম কত, 19 টাকা। তার বেতন যদি 20 টাকা হয়, তাকে যদি তার 20 এর 5% অর্থাৎ 1 টাকা যদি কর দিতে হয়, তাহলে তার ইনকাম কত, 19 টাকা। এইবার এই যে 19 টাকা আছে, এবার কিন্তু বাকি টাকার 95% খরচ করছে। এইবার তার ইনকাম পেয়ে গেল 19 টাকা। এইবার এইখানে চলে আসো, এই যে এই সম্পর্কটা, এই যে তার 19 টাকা ইনকাম, 19 টাকার কত পার্সেন্ট, 95% খরচ করছে। তাহলে তার ইনকাম যদি 19 টাকা হয়, 19 টাকার 95% খরচ করছে 95%, অর্থাৎ 5 19 95, 5 20 100, 19 19 361 বাই 20, এটাকে ভাগ করলে হচ্ছে 180.5, অর্থাৎ 18.05। তাহলে তার যদি ইনকাম, এবার এখানে চলে আসো, তার যদি ইনকাম 19 টাকা হয়, তবে সে খরচ করছে কত টাকা, 18.05 টাকা। তাহলে সে সঞ্চয় করছে কতটা, দেখো এটা বুঝতে পারলে কিনা। বলছে যে তার মোট বেতনের সে 5% কর দিচ্ছে, অর্থাৎ তার মোট বেতন যদি 20 টাকা হয়, তাহলে সে কর কত টাকা দিচ্ছে, 1 টাকা। তাহলে কত টাকা তার ইনকাম, 19 টাকা। এবার 19 টাকা ইনকামের সে 95% খরচ করছে, তাহলে 19 টাকায় 95% কত হয়, 18.05%। তাহলে 18.05% খরচ করে ফেললো। তাহলে সে সঞ্চয় কতটা করছে, তার ইনকাম হচ্ছে 19 টাকা, 18.05 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে, 19 টাকা থেকে 18.05 টাকা বাদ দেবো, অর্থাৎ 0.95 টাকা হচ্ছে তার সঞ্চয়, 0.95 টাকা সঞ্চয়। আর দেখো সঞ্চয়টাই কোশ্চেনে বলে দেওয়া আছে, তার হাতে এখন 114 টাকা পড়ে রয়েছে। তাহলে এই যে 0.95 টাকা যে সঞ্চয় করলো, 0.95 টাকার মান হচ্ছে 114 টাকা, যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, তার মোট বেতন কত। আমি মোট বেতন কত ধরেছিলাম, তার মোট বেতন হচ্ছে কত ধরেছিলাম এখানে, তার মোট বেতন হচ্ছে আমি ধরেছিলাম 20 টাকা। এই যে তার মোট বেতন 20 টাকা, প্রথমেই তো ধরলাম যে তার মোট বেতন হচ্ছে 20 টাকা। এটা তো ট্যাক্স দেওয়ার পর, তার তো মোট বেতনটা তো আমাকে বের করতে হবে। তাহলে একের মান কত, এখানে একের মান হচ্ছে 114 বাই 0.95, আর 20 টাকার মান কত, 114 বাই 0.95 গুণ 20। এটা ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করে দেখবে আসবে 2400 টাকা, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ, 2400 টাকা। সঠিক উত্তর হবে অপশন এ, 2400 টাকা। কাটাকাটি কিভাবে করবে, এখানে দশমিকটা তুলে দিলে, দশমিকটা তুলে উপরে গুণ 100 আসবে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 19 95, 5 4 5 20, 19 দিয়ে এটাকে কাটাকাটি করো, এটা হচ্ছে 6 দিয়ে যাবে, তাহলে 6 4 হচ্ছে 24, 24 গুণ 100, 2400 টাকা। তাহলে তার মোট বেতন হচ্ছে 2400 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটাকে স্লো মোশনে দেখবে, বুঝে বুঝে দেখবে, দেখতে দেখতে চলে গেলে হবে না। তো এটা যদি বুঝে গিয়ে থাকো, নেক্সট কোশ্চেন নাম্বার 31। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 31টা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি বলা আছে কোশ্চেন নাম্বার 31। এক ব্যক্তির বর্তমান বেতন হচ্ছে 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি পেল, তাহলে 3 বছর পর বেতন কত টাকা হবে। এগুলো অনেকে সূত্র লাগিয়ে করে, সূত্রের এখানে কোনো প্রয়োজন নেই, একদম ইজি ভাবে হয়ে যাবে, বুঝে নাও। পরপর বৃদ্ধি পেয়েছে এখানে 10%, 20%, 30%। ধরো প্রথমে বেতন ছিল কিছু টাকা, সবসময় অনুপাত দিয়ে করবে, পার্সেন্টেজের অঙ্ক দিয়ে অনুপাত দিয়ে করবে। পরে কি বেতন হলো, পরে কিছু একটা হলো, তাহলে প্রথম আর পরে। এইবার কি বলেছে, প্রথমে হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে। 10% মানে কি, 10% মানে 1 এর 10। তাহলে প্রথমে যদি 10 টাকা তার বেতন থাকে, পরের বছর কি হয়েছে সেটা 11 টাকা। তারপরে কি হলো, 20%, 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে 1 এর 5। প্রথমে যদি কারোর বেতন 5 টাকা থাকে, পরে সেটা হলো 6 টাকা। নেক্সট কি বলা আছে,
নেক্সট 30% বৃদ্ধি পেয়েছে। 30% মানে কি, 3 এর 10, তাহলে প্রথমে যদি কার বেতন 10 টাকা হয়, পরে সেটা বৃদ্ধি পেয়ে হলো 13 টাকা। তাহলে প্রথমে কতটা বেতন ছিল, প্রথমে কতটা বেতন ছিল দেখি, 5 10 50, 10 500, প্রথমে তার বেতন ছিল 500 টাকা। পরে তার কত বেতন হলো, 6 11 66, 6 78 গুণ 11 লিখে রাখো, এটা 6 78 গুণ 11। তাহলে প্রথমে তার হচ্ছে বেতন ছিল 500 টাকা, পরে বেড়ে হলো 78 গুণ 11। তাহলে এবার দেখো কোশ্চেনে কি বলা আছে, এবার বলা আছে যে তার বর্তমান বেতন হচ্ছে 10,000 টাকা, এটাই তোমার প্রথমে অর্থাৎ বর্তমান বেতন। তাহলে 500 এর মান বলে দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। তাহলে 100 এর 1 এর মান কত, 10,000 বাই 500 অর্থাৎ 20। 500 মান যদি বলা যায় এটাই তোমার বর্তমানে বেতন, তো এখন বর্তমানে তো 5,000 টাকা, এটা হচ্ছে পরে 3 বছর পর। তাহলে 3 বছর পর বলেছে, 3 বছর পর কত, 78 গুণ 11 এর মান কত, 20 গুণ 78 গুণ 11। এটা গুণ করার কোনো প্রয়োজন নেই। দেখো অপশনগুলো দেখবে, অপশন এ বলা আছে 11,600, অপশন বি বলা আছে 11,500, অপশন সি বলা আছে 17,110, অপশন ডি বলা আছে 11,200। এইখানে দেখো গুণ করতে হবে না, এইখানে দেখো এককের ঘরে অঙ্ক 1, এখানে এককের ঘরে অঙ্ক 8, এখানে এককের ঘরে অঙ্ক 0, অর্থাৎ এই তিনটে যদি আমি গুণ করি এককের ঘরে 0 তো আসবেই। দেখো দশকের ঘরে 0 আসার কোনো চান্সই নেই, কারণ এখানে একটা 0 আছে, একটা 0 থাকা মানে এককের ঘরে একটা 0ই আসবে, দশকের ঘরে আসার কোনো চান্স নেই। 2 5 থাকলে আলাদা কথা ছিল, তাহলে এখানে এককের ঘরে 0 আসবে, এখানে শুধু একটা 0 কোন অপশন আছে, অপশন সি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার তুমি দেখে না 20 গুণ 78 গুণ 11 গুণ করলে সি অর্থাৎ 17,128 থেকে না আসতে বাধ্য, আসবেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 32 তোমরা চলে আসো। কোশ্চেন নাম্বার 32 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 32 কি বলা আছে দেখি। কোশ্চেন নাম্বার 32 বলা আছে যে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 50,400 টাকা হলো। হ্রাস পেয়ে অর্থাৎ পরে, প্রথমে কিছু একটা দাম ছিল, পরপর 3টে বছর এই হারে কমতে কমতে তার হ্রাস পেয়ে দামটা এত হলো। তাহলে প্রথমে গাড়িটার দাম কত ছিল, সেম এরকম ভাবে করবো, সেম এরকম ভাবে। তোমরা ভিডিওটাকে স্টপ করে নিজে করো, দেখো উত্তর কত আসে, দিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও। তো দেখতে থাকো। তো বলেছে কি 10%, 20%, 30%, আগের মতো আর করবো না। তাহলে প্রথমে ছিল পরে হলো, 10% হ্রাস পেয়েছে, তাহলে প্রথমে যদি 10 টাকা থাকে পরে হয়েছে 9 টাকা। 20% প্রথমে যদি 5 টাকা থাকে পরে হয়েছে 4 টাকা। 30% প্রথমে যদি 10 টাকা হয় পরে হয়েছে 7 টাকা। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, একদম ইজি। এইবার তাহলে প্রথমে কেমন দাম ছিল, এটাকে কিভাবে করবো, এটাকে তোমরা কাটাকাটি করতে পারো কিংবা ডিরেক্ট গুণ করে দিতে পারো। রেশিও তো, অনুপাত তো আমরা কাটাকাটি করতেই পারি, কাটাকাটি করে দিই। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে এদিকে প্রথমে কেমন দাম ছিল, 5 5 25, 250। পরে দাম কত হয়েছে, 7 দুগুণে 14 অর্থাৎ 126। প্রথমে দাম ছিল 250, পরে হয়েছে 126। তাহলে আমার কোশ্চেনে কি বলে দেওয়া আছে যে হ্রাস পেয়ে 50,400 টাকা হলো। হ্রাস পেয়ে অর্থাৎ পরের দামটা বলে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে বলে দেওয়া আছে 126 এর দাম হচ্ছে, 126 এর দাম বলে দেওয়া আছে 50,400। তাহলে একের দাম কত থাকবে, 50,400 বাই 126। কাটাকাটি করলে কি হবে, এটা দেখো 4 আসবে, তাহলে 400, একের দাম 400, আর প্রথমে দাম কত ছিল 250 গুণ 400, 250 গুণ 400। দেখো এটা গুণ করলে কি আসে, 250 গুণ 400 করলে আসবে 4 25 100, 1 2 3, 3টে শূন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সঠিক উত্তর হয়ে অপশন বি। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। নেক্সট কোশ্চেন নাম্বার 33 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেম একই রকম ভাবে তোমরা কোশ্চেন নাম্বার 33টা নিজে করে ফেলবে, এটা আর করিয়ে দিলাম না, একই রকম একদম। তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 34 এ চলে আসো। কোশ্চেন নাম্বার 34 এটা একটু আলাদা, এটা একটু বুঝবে ভালো করে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 34 কি বলা আছে দেখি। বলা আছে নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করে। তাহলে সে যা বেতন পায় তার বেতনের 20% সে ভাড়া দিয়ে দিল,
তাহলে বাকি যে টাকা পড়ে থাকলো, ধরো তার বেতন যদি 100 টাকা হয়, সে 20 টাকা ভাড়া দিয়ে দিল, তাহলে বাকি সে কত টাকা থাকলো, তার কাছে 80 টাকা থাকলো। সে 80 টাকার 70% সংসারে খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হবে? তাহলে 70% সংসারে খরচ করলো, তার সঞ্চয় ধরো 80 টাকার 70% সে খরচ করেছে, দিয়ে তার কাছে কত পড়ে আছে, যেটা পড়ে আছে সেটাই তার সঞ্চয়, সেটাই কোশ্চেনে বলে দেওয়া আছে। এটাকে তুমি 100 ধরে করতে পারো। আমি তোমাকে দুটো নিয়ম বলে দিচ্ছি, এটার আমি দুটো নিয়ম বলে দিচ্ছি, যেভাবে করবে। তো এই অঙ্কটা দেখো, তোমাদেরকে দুটো ভাবে আমি বলে দিচ্ছি, যেভাবে তোমাদের ইচ্ছা করবে। আমি বলবো 100 ধরে করবো, সব থেকে ইজি হবে। তো আমি দুটো নিয়মই বলে দিচ্ছি, যেটা তোমাদের ইজি হয়। কি বলেছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেয়। এখানে দেখো সব পার্সেন্টেজ গুলো একদম ইজি। 20% ভাড়া দেয় তার বেতনের, আর কি সে যে বাকি টাকা পড়ে থাকে তার 70% সংসারে খরচ করে, এবং তারপরেও তার কাছে কিছু পরিমাণ টাকা পড়ে থাকে, সেই টাকাটাই বলে দেওয়া আছে কোশ্চেনে 3600 টাকা। তাহলে তার মোট বেতন কত? তুমি ধরে নাও, এটা ফার্স্ট নিয়ম, দুটো নিয়ম করবো। ধরো তুমি তার মোট বেতন হচ্ছে 100 টাকা, মোট বেতন হচ্ছে, তো ধরে নাও তুমি 100 টাকা। এবার কি, এই যে 100 টাকা তার মোট বেতন, তার মোট বেতনের 20% সে যদি ভাড়া দিয়ে দেয়, 20% যদি সে ভাড়া দিয়ে দেয়, তাহলে সে কত টাকা দিচ্ছে? মোট বেতনের 20% সে ঘর ভাড়া দিচ্ছে, তাহলে 20% ঘর ভাড়া দেওয়া মানে কি, সে 20 টাকা দিয়ে দিল। তাহলে তার কাছে কত টাকা পড়ে আছে? 80 টাকা। এই যে 80 টাকা পড়ে আছে, এই যে 80 টাকা পড়ে আছে, অর্থাৎ মোট বেতনে 20% ভাড়া দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকে, তার আবার কি 70% সে কি করছে, তার সংসার চালাচ্ছে। তাহলে সংসার চালাচ্ছে কত? 70%। তাহলে 80 এর 70% কত হয়? 56 টাকা। তাহলে 56 টাকায় সংসার খরচ চালাচ্ছে। তার কাছে কত টাকা পড়ে থাকলো? তার কাছে পড়ে থাকলো কত? 24 টাকা। এই যে 24 টাকা পড়ে থাকলো, এটাই তো তার সঞ্চয়। তাহলে সঞ্চয়ের মানটা দেখো বলে দেওয়া আছে, তার 24 এর ভ্যালু দেখো বলে দেওয়া আছে 3600, বুঝতে নেই। তাহলে একের ভ্যালু কত? 3600/24। আর এখানে আমি মোট ইনকাম, তার বেতন, মোট বেতন জিজ্ঞাসা করেছে কোশ্চেনে, তাহলে 100 ভ্যালু কত? 3600 গুণ 100/24। এটা কাটাকাটি করে দেখবে 15,000 টাকা আসবে, করে দেবে 15,000 টাকা। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এবার আমি যদি বলি সেকেন্ড নিয়মটা কিভাবে হবে, তাই তো? আমি যদি বলি এবার সেকেন্ড নিয়মটা কিভাবে হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ। কাটাকাটি কিছুই না, এখানে 12 দিয়ে করবে, 12 দোকানে 24, 3 12 36, 300, আর এখানে 50 দোকানে 100, তাহলে 50 × 300 15,000। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, একদম ইজি। 100 ধরে করবে, স্টেপ বাই স্টেপ। প্রথমে কি, তার মোট বেতন ধরে নিলে 100 টাকা, 20% সে ঘর ভাড়া দিচ্ছে, তাহলে কত টাকা ঘর ভাড়া দিয়ে দিল? 20 টাকা। তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকলো? 80 টাকা। তারপর কি, যে টাকাটা পড়ে আছে তার 70% সে কি সংসার খরচ চালাচ্ছে, তাহলে সে কত টাকার সংসার খরচ চালাচ্ছে? 80 এর 70%, অর্থাৎ 56 টাকা। মুখে মুখে হয়ে যাবে, 80 এর 70% 56 টাকাই তো। 80 এর 70%, অর্থাৎ 80 এর 70/100, এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ 56 টাকা। তাহলে কি 56 টাকা সে সংসার খরচ চলেছে, তার কাছে কত টাকা পড়ে আছে? 80 - 56, 24 টাকা। এই যে 24 টাকা পড়ে আছে, এটাই তো তার সঞ্চয়, তাই না? এটা যদি সঞ্চয় হয়, কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে 24 এর মান হচ্ছে 3600। তাহলে আমাকে কি মোট বেতন জিজ্ঞাসা করতে হবে, 100 এর মানটা বের করে নেবো, ব্যাস। এটা হচ্ছে ফার্স্ট টাইম। এবার আমি যদি বলি এটাকে আরেকভাবে করবে, কি হবে? সিম্পল, তুমি বের করে নাও 20% মানে কি 1/5, 70% মানে কি 7/10। 20% মানে 1/5, 70% মানে 7/10। এইবার তুমি এখানে ধরে নাও, এই যে মোট বেতন, মোট এখানে দেখো, যখন তুমি এটাকে করবে, যখন ক্যালকুলেশন করবে, এখানে যখন 100 ধরেছো, 100 এর 20% মানে 20 টাকা। এইখানে যখন, এবার তুমি এখানে কি ধরবে? এই দুটোর মধ্যে থেকে তুমি কি ধরতে হবে? এমন কিছু ধরতে হবে যাতে কোনো ফ্র্যাকশন না আসে। ফ্র্যাকশন আসলে তো ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, তাই না? হবে না এরকম কিছু নেই, 100 ধরো 200 ধরো যাই ধরো হবে, কিন্তু এমন কিছু ধরতে হবে যাতে ফ্র্যাকশনটা না আসে। তাহলে আমি কি করবো, এই যে 10 আর 5 এর লসাগু কত? 50 নিয়ে নিই, বা 10ই নিয়ে নিই আমি, তাই না? 10 5 এর লসাগু 10ই নিয়ে নিই। তাহলে আমি ধরে নিলাম কি, তার মোট বেতন হচ্ছে 10 টাকা, তাই তো? তুমি বললে না আমি 10 নেবো না, 50ই নিই, আমি একদম ইজি, অত খাটবো না। তাহলে তার মোট বেতন আমি ধরে নিলাম 50 টাকা। আর মোট বেতন যদি 50 টাকা হয়, তাহলে কি 50 টাকার কি বলেছে সে 20% সংসার খরচ চালাচ্ছে। 50 টাকার 20% মানে কি 50 টাকার 20%, অর্থাৎ 50 টাকার 1/5, অর্থাৎ 10 টাকা দিয়ে সে সংসার খরচ চালাচ্ছে। এই সরি, ঘর ভাড়া দিয়ে দিল, তার কাছে কত টাকা পড়ে থাকলো? 40 টাকা। এইবার যে 40 টাকা পড়ে আছে, এই 40 টাকার সে 70% কি সংসার খরচ চালাচ্ছে। 40 টাকা 70% মানে কি 7/10, অর্থাৎ 28 টাকা। 40 টাকা 70% মানে কি 40 × 7/10, অর্থাৎ 28 টাকা। তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকছে? 12 টাকা। এই যে 12 টাকা পড়ে আছে, এই 12 টাকার মানে দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে 3600।
12 টাকার মানই বলে দেওয়া আছে 3600, তাহলে 1 এর মান কত, 3600 বাই 12 অর্থাৎ 300। আর আমি যদি বলি এখানে কত টাকা, তার মোট বেতন কত, 50 ধরেছি, তাহলে 50 এর মান কত, 50 × 300 অর্থাৎ 15,000 টাকা। যেভাবে ধরবে সেভাবেই উত্তর আসবে। তুমি এখানে 100 না ধরে 200 ধরতে পারতে, 1000ও ধরতে পারতে, তুমি যেভাবে করবে সেভাবেই আসবে, আসতে বাধ্য। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 35। এটা হচ্ছে আরেকটা টাইপ, যেগুলো মাঝে গ্যাপ যাচ্ছে সেগুলোও করিয়ে দেবো, সবই করিয়ে দেবো, কিন্তু টাইপ ওয়াইজ যাবো, একটা টাইপ ধরে যাবো, যাতে বুঝতে সুবিধা হয়, প্র্যাকটিস করতেও সুবিধা হয়। তো নেক্সট তোমরা কোশ্চেন নাম্বার 35 স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা আছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? এগুলো কিভাবে বের হবে? এগুলো আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো ভোট কেন্দ্রে, এটা বুঝে নাও জাস্ট, কোনো ভোট কেন্দ্রে ধরো মোট ভোটার হচ্ছে 100% বা 100টা, মোট ভোটার ধরে নাও 100টা, 100টা মোট ভোটার। এবার কি হলো, এই যে 100টা আছে এর মধ্যে 5% ভোট বা 10% ভোট দিতে যায়নি, তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 90 এর মধ্যে ধরো এর যে 10% সেটা ভোট ভুল দিয়েছে, তাহলে ভোট বাদ গেল, তাহলে 9 বাদ গেল, অর্থাৎ 82, 81। তাহলে 81টা হচ্ছে ভ্যালিড ভোট, এই 81 জন ভোট হচ্ছে অরিজিনাল। এই যে 81 জনের মধ্যে ভাগ হবে কে কতটা ভোট পেয়ে জয়লাভ করেছে। এই জিনিসটা জাস্ট বুঝে রাখো, এমনি বলে দিলাম। এই অঙ্কটা কাজে না লাগলেও অন্যান্য যে ভোটের অঙ্কগুলো সেক্ষেত্রে কাজে লাগবে, করিয়ে দেবো এখানে পেলে, নাহলে আমি নিজে থেকে করিয়ে দেবো। তো কোশ্চেন নম্বর 35 তোমরা দেখে নাও। বলা আছে যে কোনো ভোট কেন্দ্রে দুজন প্রার্থীর মধ্যে মোট ভোটের 60% নম্বর পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত? তুমি ধরো মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100%, ধরে নাও মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100, অর্থাৎ সবাই ভোট দিয়েছে, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100%। এইবার মোট ভোটার অর্থাৎ 100% ভোট দিয়েছে, মোট ভোটার যদি 100% হয় তাহলে 100%ই ভোট দিয়েছে, এখানে কিছু বলা নেই যে কজন ভোট দেয়নি বা কত ভোট বাদ গেল, সব কিচ্ছু বলা নেই। মোট ভোটার 100%, তাহলে ভোট দিয়েছে 100%। এবার কি বলেছে, মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটে কত, সে 60% পেয়েছে, যে জয়লাভ করেছে সে কত ভোট পেয়েছে, 60% ভোট পেয়েছে, ওটা 60টা ভোট পেয়েছে, 60টা ভোট পেয়েছে, 60টা ভোট পেয়েছে। তাহলে যে হেরে গেল সে কটা ভোট পেল, 40%, অর্থাৎ 40টা ভোট পেয়েছে। এটা বুঝে নাও। এবার কি বলা আছে যে মোট ভোটে 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, এখানে কিন্তু বলে দেয়নি 5000 ভোটে জয়লাভ করে, এখানে কি বলা আছে কোশ্চেনটায়, 5000 ভোটে জয়লাভ করে, তো বলে দেয়নি যে সে 5000টা ভোট পেয়েছে, একবার বলেন, এখানে যে 5000টা ভোটে জয়লাভ করছে, মানে যে হেরেছে সে যদি 300টা ভোট পায় আর যে জিতেছে সে যদি 500টা ভোট পায়, তাহলে সে কতগুলো ভোটে জয়লাভ করেছে, 200টা ভোটে, তাই না? তাহলে এখানে দেখো কতটা ভোটে এখানে জয়লাভ করেছে, এখানে 20টা ভোটে, আর কোশ্চেনে 20 এর মান বলে দেওয়া আছে 5000, তাই না? তাহলে কোশ্চেনে কি চেয়েছে যে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে 20 এর মান হচ্ছে 5000, তাহলে 100 এর মান কত, 5 এর সঙ্গে 5000 গুণ করে দাও, 25000, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হয়ে যাবে 25000, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। আমি আরেকবার রিপিট করছি, 100% যদি মোট ভোটার হয় তার মধ্যে যে জয়লাভ করেছে সে 60% ভোট পেয়েছে, তাহলে সে কটা ভোট পেলো, 60টা ভোট পেলো। আর যে হেরেছে সে কটা পেলো, তার বাকি 40%, তাহলে সে 40টা ভোট পেলো। তাহলে যে জিতলো সে 60% ভোট পেলো, অর্থাৎ 60টা ভোট পেলো, যে হারলো সে 40টা ভোট পেলো, তাই তো? তাহলে এবার কি বলেছে, যে জয়লাভ করলো, সে জয়লাভ করার পর কতগুলো ভোটে জয়লাভ করেছে, 5000টা ভোটে। সে বলে দেয়নি একবার যে যে জিতেছে সে 5000টা ভোট পেয়েছে, যদি এটা বলে দিত 5000টা ভোট পেয়েছে তাহলে 60 সমান 5000 ধরে নিতাম, তাই না? এখানে বলেছে সে 5000টা ভোটে জয়লাভ করছে। প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো, কোনো যদি ভোট কেন্দ্রে দুটো পার্টি আছে, দুটো পার্টির মধ্যে যে ভোটে যে ভোটে জিতলো সে ধরো পেয়েছে 2000টা ভোট, আর যে হারলো সে পেয়েছে 1000টা ভোট, তাহলে আমরা কি বলবো, যে যে জিতেছে সে 1000টা ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ ওর থেকে 1000টা বেশি ভোট পেয়েছে। এখানে তাহলে যে হারলো তার থেকে যে জিতলো কতটা ভোট বেশি পেলো, 20টা ভোট বেশি পেয়েছে। আর কোশ্চেনে দেখো 20-এর মানটাই বলে দেওয়া আছে 5000, তাহলে 20-এর মান যদি 5000 হয় তাহলে 100-এর মান কত, 25000, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, একদম ইজি। নেক্সট, এটা যদি বুঝে গিয়ে থাকো, কোশ্চেন নম্বর 36, ঠিক দেখো আগে যেটা বললাম ঠিক সেরকম ভাবে হবে। কি বলা যায় কোশ্চেন নম্বর 36, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, অর্থাৎ নির্বাচন ক্ষেত্রে যতগুলো ভোটার আছে তার মধ্যে 25% ভোটার ভোট দেয়নি,
যারা ভোট দিয়েছেন, তাহলে ভোট কতগুলো দিয়েছেন? 75%। যারা ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়ে যায়, তাহলে 2% ভোট বাতিল হয়ে গেল, তাহলে যে ভোটটা বাকি থাকলো সেটাই গ্রাহ্য ভোট, তাই না? সেই গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি, এইবার এখানে দেখো বলেছে, তিনি যদি 9261টা ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটার সংখ্যা কত? একদম ইজি, তুমি ধরে নাও মোট ভোটার সংখ্যা 100%। তুমি ধরে নাও মোট ভোটার সংখ্যা 100%, বা মোট ভোটার সংখ্যা 100, তুমি ধরে নাও মোট ভোটার সংখ্যা হচ্ছে 100। এবার দেখো কি বলেছে, যে একটা নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানের বিরুদ্ধে ছিল, অর্থাৎ তাহলে ভোট দেয়নি কত? 25%, অর্থাৎ 25 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? 75 জন। এই যে 75 জন ভোট দিল, তাদের মধ্যে আবার 2% ভোট বাতিল হয়, তাদের মধ্যে আবার কি 2% ভোট বাতিল হলো, অর্থাৎ 75-এর 2% কত হয়? 75 × 2/100, 25 দিয়ে কাটাকাটি করো, 3 25 100, 4 25 100, 2 2 4, অর্থাৎ 3-এর 2, 3-এর 2 মানে হচ্ছে 1.5, তাহলে 75-এর মধ্যে 1.5 খানা ভোট বাদ গেল, তাহলে কত পড়ে থাকলো? 73.5। এই যে 73.5 পড়ে থাকলো, এটাই তো হচ্ছে গ্রাহ্য ভোট, তাই না? অর্থাৎ মোট ভোটারের 25% ভোট দিল না, তাহলে 75% ভোট দিল, তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়ে গেল, তাহলে গ্রাহ্য ভোট কতগুলো থাকলো? 73.5। এই যে গ্রাহ্য ভোট 73.5, এইবার কি বলেছে, যে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, একটু আগে কি দেখলাম, 75% মানে হচ্ছে 3-এর 2, 75% মানে হচ্ছে 3-এর 2, অর্থাৎ যিনি নির্বাচিত হয়েছেন, এই যে গ্রাহ্য ভোট 73.5-এর 75% পেয়েছেন, নির্বাচিত হয়েছেন যিনি 75% পেয়েছে, মানে 73.5-এর 3-এর 2% ভোট পেয়েছে, তাই না? না সরি, 75% মানে কি? 75/100, অর্থাৎ 3-এর 4, 75% মানে 3-এর 4, তাহলে কি গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে গ্রাহ্য ভোট কত? 73.5, 73.5-এর 75% ভোট পেয়েছে, অর্থাৎ 73.5 ইন্টু 75%, অর্থাৎ 3-এর 4। তাহলে এই যে ভোটটা পেল, এই ভোটটা সে এতগুলো ভোট পেয়েছে, এখানে তো কোশ্চেনে বলা আছে যে তিনি যদি 9261টা ভোট পেয়ে থাকেন, তাহলে তার মোট ভোটার সংখ্যা কত? এই তো, এইটার মানে তো 9261 বলা আছে, অর্থাৎ 73.5 গুণ 3-এর 4 সমান হচ্ছে 9261। তাহলে মোট ভোটারের সংখ্যা কত আমি ধরেছিলাম? 100। তাহলে এইটার মান যদি এইটা হয়, 100-র মানটা আমি বের করবো। 100-র মানটা কিভাবে বের করবো? এইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 1-এর মান কত হবে? 1-এর মান হচ্ছে 9261 গুণ 4 বাই 73.5 গুণ 3, তাহলে 100-র মান কত হবে? এটা গুণ 100 হয়ে যাবে, তাহলে গুণ 100 হয়ে যাবে। এইবার এটাকে কাটাকাটি করব, দেখি করে কাটাকাটি, 3 দিয়ে কাটি এটাকে, 3 3 9, 0 3 8 24, 2 21, 3 7 21, তাই তো? এইটাকে কেটে দিই, এটাকে কত দিয়ে কাটবো? 73.5 আর 30.87, এটাকে তুমি 5 দিয়ে কেটে দাও, 5 14 70, 3 35, 5 7 35, এটাকে 5 দিয়ে কাটো, 5 6 30, 5 1 5, 3 5 6 30, 5 58, 5 9 45, 5 6 30, হ্যাঁ হয়ে গেল, 5 1 5, 3 37, 5 7 35, 2 20, 4 5 20, 17.4। এটাকে আবার কাটাকাটি করে দশমিক উঠে গেল, দশমিক উঠে গেল, এটাকে দেখো 7 দিয়ে যাবে, 7 2 14, 2 1, এটাকে 7 দিয়ে যাবে, 7 8 56, 5 57, 27 56, 1 14, 7 2 14, এটাকে দেখো 21 দিয়ে যাবে, 3 21 হচ্ছে, 3 1 3, 3 2 6, অর্থাৎ 4 21 84, 4 21 84, 4 42, 21 2 42, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 4200। কাটাকাটিটা একটু নিজে নিজে করে দেখবে বাড়িতে, অবশ্যই বুঝতে পারবে কাটাকাটিটা। তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে, সরি 4200 না, 4200-এর সঙ্গে একটা 4 গুণ আছে, গুণ 4, অর্থাৎ 16800, অর্থাৎ 16800 হচ্ছে মোট ভোটারের সংখ্যা। তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 16800, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কাটাকাটিটা একবার দেখে নেবে, একবার জাস্ট দেখে নেবে, 73.5 গুণ 3-এর 4-এর ভ্যালু হচ্ছে 9261, তাহলে 1-এর ভ্যালু কত, 100-এর ভ্যালু কত, ব্যাস। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি।
নেক্সট চলে আসো, নেক্সট যদি বুঝে গিয়ে থাকো তাহলে কোশ্চেন নম্বর 37 চলে আসো। এটা আমার পরীক্ষায় পাস ফেলের মতো একদম সেম একটা আগের মতো করলাম ওইরকমই। কোশ্চেন নম্বর 37 দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, বলা আছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল, অর্থাৎ 40% নম্বর পেয়ে 35 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় পাস নম্বর শতকরা কত? পরীক্ষায় পাস নম্বর আমাকে শতকরা কত বের করতে হবে। পরীক্ষায় পাস নম্বর কত বলিনি, পরীক্ষায় পাস নম্বর শতকরা কত বের করতে হবে। কিভাবে করবো দেখো কি বলেছে, তুমি ধরো এটা বাউন্ডারি, অর্থাৎ এইটা হচ্ছে এমন একটা নম্বর অর্থাৎ এমন একটা পার্সেন্টেজ যেটা ক্রস করলে কেউ পাস করবে, তাই তো। এবার দেখো আমি বুঝিয়ে করছি, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, তাহলে রাম ফেল করলো অর্থাৎ এইদিকে যাচ্ছি, 30% নম্বর পেয়েছে, কত নম্বরের জন্য ফেল করলো? 15 নম্বরের জন্য ফেল করলো, এটা হচ্ছে ফেলের দাগ আর এটা হচ্ছে পাস। তাহলে রাম কি 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল এবং মোহন কি হলো 40% নম্বর পেয়েছে আর কত নম্বর পেয়েছে? 35-এর জন্য পাস করলো। তাহলে আমাকে বলো পাসিং পার্সেন্টেজটা কত, অর্থাৎ কত পার্সেন্ট পেলে কেউ পাস করবে, তাই তো। কিভাবে করবো এটা দেখো, তুমি 30% পেয়ে কেউ ফেল করলো আর 40% পেয়ে কেউ পাস করলো, তার মানে নিশ্চয়ই পাসিং পার্সেন্টেজ যেটা, অর্থাৎ যে পার্সেন্টেজটা পেলে কেউ পাস করতো সেটা কত? 30 আর 40-এর মাঝে, তাই তো। সেটা কিভাবে পাবো পাবো? এই যে ডিফারেন্স 30% আর 40%-এর ডিফারেন্স, না 10%, অর্থাৎ 40 বিয়োগ 30, 10% কেন? একটা এই দিকে আছে একটা ওই দিকে আছে, দুটোই পজিটিভ, পার্সেন্টেজ তো নেগেটিভ না, দুটোই পজিটিভ, তাই 40 - 30 হচ্ছে 10%। আর তাদের নম্বরের ডিফারেন্স, অর্থাৎ নম্বর কত পেয়েছে? 35 পেয়েছে, মাইনাস কেউ -15 পেল, অর্থাৎ 50, অর্থাৎ 10% মানে হচ্ছে 50, তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে 5, তাহলে 1%-এর ভ্যালু পেলাম 5। এবার আমাকে কি বলেছে? মোট নম্বর বলেনি, কিন্তু মোট নম্বর বললে আমরা 100% বের করে নিতাম, 100% মানে 500, তাহলে মোট নম্বর কিন্তু এখানে আমার চাইনি, আমাকে চেয়েছে কি পাসিং পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট পরীক্ষায় পাস নম্বর শতকরা কত, অর্থাৎ পাস নম্বর শতকরা কত। এবার দেখো 1% মানে 5, এখানে 35 নম্বর পেয়ে কেউ পাস করে গেল, তাই তো। তাহলে 35 নম্বর মানে কি? 35 নম্বর মানে হচ্ছে 5 মানে হচ্ছে 1%, 35 নম্বর মানে হচ্ছে 7%, তাই তো। তাহলে পরীক্ষায় 40% পেলো কেউ একজন পেয়েছে 40%, যাই হোক যে নামটা দেওয়া ছিল, 40% পেয়েছে কি? পেয়েছে 7% বেশি পেয়েছে, কার থেকে? শতকরা পাস যে নাম্বারে তার থেকে 7% বেশি পেল, তাহলে কত নম্বর পেলে সে পাস করতো? 40 - 7 অর্থাৎ 33% পেলে সে পাস করতো, বা 33% হচ্ছে পাসের শতকরা হার, অর্থাৎ 5 নম্বরের শতকরা হার, তাই তো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যদি বুঝতে না পারো, তাহলে আমি একবার রিপিট করছি। বলছে কোনো পরীক্ষায় 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, ধরো একটা বাউন্ডারি টেনে দিলাম, কেউ 30% নম্বর পেয়েছে, সেটাকে রাম 30% নম্বর পেলো, কিন্তু সে 15 নম্বরের জন্য ফেল করে গেল, ক্লাস 9 থেকে 10-এ উঠছে, 30% নম্বর পেলো, কিন্তু সে 15 নম্বরের জন্য ফেল করলো। এবার কি পাশাপাশি বলা আছে মোহন 40% নম্বর পেয়ে 35 নম্বরের জন্য পাস করলো, তাহলে রাম কি 30% নম্বর পেয়েছে কিন্তু সে 15 নম্বরের জন্য ফেল করলো, আর মোহন কি 40% নম্বর পেয়েছে কিন্তু 35 নম্বরের জন্য পাস করলো। তার আমাকে কি পরীক্ষায় প্রশ্নে কি জানতে চাইছে? পরীক্ষায় 5 নম্বরের শতকরা কত, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, তাহলে 5 নম্বরটা নিশ্চয়ই 30% আর 40%-এর মাঝে আছে, তাই তো। তাহলে 30% 40%-এর মাঝে আছে, কিভাবে পাবো এটা? বাউন্ডারি টেনে দাও, বাঁ দিকটা হচ্ছে ফেল, ডান দিকটা হচ্ছে পাস, ফেল মানে হচ্ছে মাইনাস, পাস মানে প্লাস, পার্সেন্টেজটাকে আমরা মাইনাস লিখতে পারি না, পার্সেন্টেজই থাকবে প্লাসে, নাম্বারটা মাইনাস করে দিলাম, -15 + 35, তাহলে তাদের ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স কত? যে পাস করেছে আর যে ফেল করেছে, ডিফারেন্স 10%, তাদের প্রাপ্ত নম্বরের ডিফারেন্স কত? 35, আর এদিকে 35 মাইনাস সে নম্বর পেয়েছিল -15, তাহলে 35 মাইনাস -15 অর্থাৎ 35 + 15 সমান 50, তাহলে তাদের পার্সেন্টেজের ডিফারেন্স আর নাম্বারের ডিফারেন্স সেম হতে হবে, তাহলে 10% সমান হচ্ছে আমার 50, তাহলে 1% সমান 5,
তাহলে আমি কি 1% মানে পেয়ে গেলাম 5। এইবার যদি বলতো পরীক্ষায় মোট নম্বর কত বা পরীক্ষায় কত নম্বরের মধ্যে পরীক্ষা, তাহলে কি করতাম 100% মানে 500 বের করে নিতাম। কিন্তু এখানে আমাকে বলেছে যে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। 5 নম্বর পেতে গেলে আমাকে কি করতে হবে? 5 নম্বর পেতে গেলে দেখো কেউ 35 নম্বরের জন্য পাশ করলো, 35 নম্বরের জন্য পাশ করলো, তাই তো 35 নম্বরের জন্য পাশ করলো, তাহলে 1% মানে যদি 5 হয় তাহলে 35 নম্বর মানে কি 7%, তাহলে কি 7% বেশি পেয়ে পাশ করলো। পেয়েছে কত? 40%। কত পার্সেন্ট বেশি পেয়েছে? 7% বেশি পেয়েছে। তাহলে পাশ কত? 33%। 40 - 7। তুমি যদি উল্টে বলতে এটাকে যে কেউ 15 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 1% মানে 5, তাহলে 15 মানে কি 3%, তাহলে কি 3%-এর জন্য ফেল করলো, তাই তো? তাহলে সে ফেল করেছে 30% পেয়েছে, ফেল করলো 3%-এর জন্য, তাহলে পাস কত পার্সেন্ট বেশি পেলে সে পাস করতো? 3% বেশি পেলে। তাহলে এখানে উল্টে যদি আমি বলতাম তাহলে 30 + 3 অর্থাৎ 33। আশা করি তোমরা এটা বন্ধুরা বুঝতে পেরেছো, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট যেগুলো বাকি থাকলো ওগুলো আমরা পরের দিন করবো, নাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এই ভিডিওর পর বাকি আগের পার্টগুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পার্সেন্টেজের পর তোমরা কি চ্যাপ্টার চাও সেটা বলবে আমাদেরকে, অবশ্যই তোমাদের ইচ্ছে মতনই করানো হবে। তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথস ইন বেঙ্গলি। থ্যাংক ইউ।